ওটা আমার, ওটা আমার। তারপর হঠাৎ করে এই শরীরটা তার কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ একটা ঝাঁকুনি দিল। পরের মুহূর্তে এসে মেঝেতে লুটিয়ে পড়ে। আমরা সবাই দৌড়ে গেলাম, দেখলাম উর্মিলা অজ্ঞান হয়ে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 418 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, আর তিনি ঘটনাটাও এত অদ্ভুতভাবে লিখেছেন যেখানে তার নাম প্রকাশের কোনো দরকারই পড়েনি। সেটা তোমরা ঘটনা শুনলেই বুঝতে পারবে। আর দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি শিলিগুড়ি থেকে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। অরিন্দম সেন, পেশায় একজন সাংবাদিক। একটা অদ্ভুত ঘটনা তিনি পাঠিয়েছেন, তবে ঘটনার সম্বন্ধে কিছু বলে আমি স্পয়লার দেব না। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 418 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আমি এই ঘটনাটা লিখতে বসে বহুবার থেমেছি, শুধু ভয় পাওয়ার জন্য নয়, বরং এই ভেবে যে যা লিখব তা কেউ বিশ্বাস করবে তো। তবু আজ লিখছি, কারণ ঝাড়গ্রামের সেই জঙ্গলে কাটানো দিনগুলো আমার জীবনের এমন এক অধ্যায় যেটা অস্বীকার করার চেষ্টা করলেও মনের মধ্যে বারবার ফিরে আসে। সালটা 1993। সময়টা ছিল বর্ষার শুরু, জুনের মাঝামাঝি। কলকাতা থেকে ঝাড়গ্রাম যাওয়ার ট্রেনটা ভোর 5:15 ছাড়ে। শিয়ালদহ প্ল্যাটফর্মে তখন আধ ঘুম আধ জাগা ভিড়। চায়ের কাপে ধোঁয়া উঠছে আর লাউড স্পিকারে ভাঙা গলায় ট্রেনের নাম ঘোষণা হচ্ছে। আমার পাশে মা বসেছিলেন চুপচাপ জানলার দিকে তাকিয়ে। বাবা তখনও প্ল্যাটফর্মেই আমাদের বিদায় জানাতে এসেছিলেন। আমরা যাচ্ছিলাম মামার বাড়ি, ঝাড়গ্রামের একেবারে জঙ্গলের ধারে। মামা সরকারি কাজে বদলি হয়ে সেখানে এসেছেন বছর 2 হলো। অনেকবার মাকে ডেকেছেন কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। শুনেছিলাম জায়গাটা শান্ত, প্রকৃতির কাছে। সেখানে নাকি প্রকৃতির গন্ধ পাওয়া যায়। ট্রেন ছাড়ার পর জানালার বাইরে শহর ধীরে ধীরে গাছপালায় ঢেকে গেল। কংক্রিটের জায়গায় লাল মাটির আভাস। মা হঠাৎ বললেন, ঝাড়গ্রাম জায়গাটা সন্ধ্যের পর ভালো নয়, এদিক ওদিক বেরোবি না। আমি হেসে বলেছিলাম, কেন, বাঘ ভাল্লুক আছে নাকি? মা আর কিছু বলেননি, শুধু জানালার দিকে তাকিয়ে রইলেন। ঝাড়গ্রাম স্টেশনে নামার পর প্রথম যে জিনিসটা টের পেলাম সেটা হচ্ছে কলকাতার মতো কোলাহল এখানে নেই, একেবারে নীরব। স্টেশনটা ছোট, পরিষ্কার, কিন্তু কোথাও একটা যেন চাপা শূন্যতায় ভরা। মামা আমাদের নিতে এসেছিলেন। স্টেশন থেকে মামার বাড়ি প্রায় 45 মিনিট। মামার বাড়ি বলতে আসলে একতলা পাকা বাড়ি, চারপাশে ঘন জঙ্গল, পেছনের দিকে শুরু হয়ে গেছে সংরক্ষিত বনাঞ্চল। বাড়ির সামনে কাঁচা রাস্তা, তার ওপারে লাল মাটির ঢিবি। প্রথম 2 দিন খুব স্বাভাবিকই কেটেছিল। সকালে পাখির ডাক, দুপুরে ঝিঝি পোকার শব্দ, রাতে দূরে শেয়ালের ডাক। আমি এইসব উপভোগ করছিলাম। শহরের কোলাহল থেকে দূরে এসে ভালোই লাগছিল। তৃতীয় দিনের সন্ধ্যায় প্রথম অস্বস্তিটা শুরু হয়। সেদিন সন্ধ্যা 7টা নাগাদ কারেন্টটা অফ হয়ে যায়। বর্ষায় এখানে নাকি নিয়মিত লোডশেডিং হয়। হারিকেন জ্বালানো হয়েছে। আমি আর মামা বসে গল্প করছিলাম। মা রান্নাঘরে, মামি একটু পাশের বাড়িতে গিয়েছিলেন। হঠাৎ পেছনের দিকের জঙ্গল থেকে একটা শব্দ শুনতে পেলাম। শুনছিস? এই শুনছিস? আমি চমকে উঠলাম। বাবার গলার শব্দ? এ কি করে হতে পারে? বাবা তো কলকাতায়। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। মা সেই মুহূর্তেই ঘরে ঢুকেছিলেন। কয়েকটা পকোড়া ভেজে আমার আর মামার জন্য নিয়ে এসেছিলেন। মা থমকে গেলেন, মুখে একটা অদ্ভুত ভাব। তিনি বললেন, হ্যাঁ শুনলাম তো। মামা তখন হেসে বললেন, আরে জঙ্গলের প্রতিধ্বনি, কার গলা শুনতে কার গলা শুনেছিস? আমি নিজেকে বোঝালাম, হয়তো তাই।
পরের দিন সকালে বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সন্ধ্যার পর আবার আরেকটা ঘটনা ঘটল। যেই ঘরটাতে মামার সাথে বসে আগের দিন কথা বলছিলাম, সেই ঘরটাতেই বসে আমি একটা বই পড়ছি, তারানাথ তান্ত্রিকের। হঠাৎ শুনতে পেলাম পেছনের জঙ্গল থেকে কেউ আমাকে ডাকলো, এখানে আয় তো। গলাটা যেন খুব কাছ থেকে এলো। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এটা আমার মায়ের কণ্ঠস্বর, অথচ মা আমার পাশেই বসে আছেন। মা ধীরে ধীরে আমার দিকে তাকালেন, চোখে ভয়। আমি উঠে দেখতে যাব, তিনি বললেন, ওই দিকে যাস না। মামা আগের দিন বুঝিয়েছিলেন জঙ্গলের মধ্যে থেকে আসা শব্দ, কিন্তু আমি শহরের ছেলে, এটা কোনো এলোমেলো আওয়াজ ছিল না। শব্দের মধ্যে আবেগ ছিল, আমার মায়ের কণ্ঠস্বরের মতোই পরিচিত টান ছিল। ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না। সেদিন রাতে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। জানলার বাইরে অন্ধকার জঙ্গল, মাঝে মাঝে পাতার খসখসানি, শেয়ালের ডাক। হঠাৎ মাঝরাতে শুনলাম আমার নাম ধরে কেউ ডাকছে, আর যে ডাকছে তার কণ্ঠস্বর আসছে বাড়ির পেছনের জঙ্গলটা থেকে। আমার ছোটবেলার ডাক নাম, যেটা জানে শুধু আমার পরিবার। এ কি করে সম্ভব? এটা তো ভুল হতে পারে না। আমি উঠে বসে পড়লাম। গলা শুকিয়ে গিয়েছিল, হারিকেনের আলো নিভু নিভু করছে। আমি মনস্থির করলাম বাইরে গিয়ে দেখতেই হবে ব্যাপারটা কি। কিন্তু যেই মুহূর্তে আমি এটা মনে মনে ভেবেছি, বাইরে থেকে আবার একটা কণ্ঠস্বর ভেসে এলো, বাইরে যেও না, বাইরে যেও না। আমি জানি না এটা আমার কল্পনা ছিল নাকি সত্যি কেউ বলেছিল। সেদিন রাতে এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরের দিন সকালে মামার সঙ্গে কথা বললাম, তাকে সমস্ত কথা জানালাম। মামার মুখে তখন কেমন একটা বিষণ্ণতা। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, এই জঙ্গলের কিছু গল্প আছে। আমি বলিনি এই ভেবে তোমরা ভয় পাবে। এখানে নাকি একটা বিশ্বাস আছে, জঙ্গলের গভীরে এমন কিছু আছে যারা মানুষের কণ্ঠস্বর নকল করতে পারে, বিশেষ করে পরিচিত মানুষের গলা। তাদের উদ্দেশ্য একটাই, মানুষকে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যাওয়া। এই কথা শুনে আমি শিউরে উঠেছিলাম। আমি মামাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোনোদিন কাউকে দেখোনি? মামা বললেন, ভাগ্য ভালো, এই 2 বছরে কাউকে দেখিনি। এখানের লোকজন বলে দেখলে নাকি সে আর বাড়ি ফেরে না। জঙ্গলের ভেতরে গিয়ে কোথায় যে হারিয়ে যায় কেউ বলতে পারে না। কয়েকদিন পর পাওয়া যায় তাদের মৃতদেহ। আমি মামার কথা পুরোপুরি বিশ্বাস করিনি। মনে হচ্ছিল হয়তো মানসিক চাপ, নতুন পরিবেশের জন্যে মামা এইসব ঘটনাগুলো হ্যালুসিনেট করছে। কিন্তু গতকাল রাতে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটল, আমার ছোটবেলার নাম ধরে কে ডাকলো। এক সন্ধ্যায় আমার মামি ঘরে এসে আমাকে বলল, এই তুই আমায় ডাকছিলি? আমি অবাক। আমি বললাম, কখন? মামি বললেন, এই একটু আগে। তুই কি বাইরে গিয়েছিলি নাকি? আমি মামিকে বললাম, না গো, আমি ডাকিনি। মামির মুখ সাদা হয়ে গেল, যাকে বলে ভয়ে ফ্যাকাশে। দেখলাম মামি পাশের ঘরে গিয়ে মামাকে বলছে, জঙ্গলের ভেতর থেকে ডাক শুরু হয়েছে। সেই রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। কারেন্ট ছিল, ঘরে আলো জ্বলছে, আমরা সবাই বসেছিলাম। বাইরে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। হঠাৎ পেছনের জঙ্গল থেকে একটা শব্দ ভেসে এলো, দরজা খোল, দরজা খোল। মা উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোলেন। আমি ঝাঁপিয়ে পড়ে মায়ের হাত ধরলাম, খুলবে না। মা আমাকে বলল, আরে বাবা আজকে আসার কথা, বাবাই এসছে। সেই মুহূর্তে বাবার গলা আবার এলো, কি হয়েছে, দরজা খুলছো না কেন? কণ্ঠে বিরক্তি। বাবার গলা পরিষ্কার বুঝতে পারছি। ঠিক সেই সময় কারেন্টটা অফ হয়ে গেল। আগেই বলেছি বর্ষার সময় এখানে প্রায়ই কারেন্ট যায়। মা ভয়ে থরথর করে কাঁপছিলেন, কেননা মামা তাকে বলেছিল যে এটা জামাইবাবু নয়। মামা তখন মন্ত্র পড়ার মতো কিছু বলতে শুরু করলেন।
মামি যে হারিকেনটা জ্বালিয়ে নিয়ে এসেছিল সেই হারিকেনটা হঠাৎ করে নিভে যায়। তারপর হঠাৎ নিস্তব্ধতা। পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম যে আর থাকবো না, বাড়ি ফিরে আসব। বাবা ফোন করে জানিয়েছিলেন যে গতকাল আবহাওয়া ঠিক না থাকায় তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরোতেই পারেননি। তাহলে রাতে বাবার কণ্ঠস্বর আমরা কিভাবে শুনলাম? স্টেশনে যাওয়ার পথে জঙ্গলের পাশ দিয়ে যেতে হয়। স্টেশনে পৌঁছালাম, ট্রেন ছাড়ল, ঝাড়গ্রাম পেছনেই রয়ে গেল। মামার মুখ দেখে বুঝতে পারছিলাম যে তিনি বুঝতে পেরেছেন যে আমরা তার বাড়িতে হয়তো এরপরে আর আসবো না। হয়তো বাবা আসবে, বাবা আগেও এসেছেন কয়েকবার। হঠাৎ এই কথাটা মনে পড়াতেই আমি ভাবলাম, সেই জঙ্গলে এমন কোনো এন্টিটি বা কোনো অশুভ শক্তি আছে যে কিনা বাবার গলা আগেও শুনেছে, এবং মামার কথা অনুযায়ী সেই জন্যই বাবার গলার অনুকরণ সে করতে পারে। তারপর নিজের মাথাতেই একটা বাড়ি মারলাম। এসব কি আজে বাজে কথা ভাবছি? এরকম কি হতে পারে? কলকাতায় ফিরে এসেও ঘটনা শেষ হয়নি। রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, শুনি মায়ের গলা, বাবার গলা, দরজার বাইরে নয়, মাথার ভেতরে। ডাক্তার দেখিয়েছি, সব রিপোর্ট স্বাভাবিক। ডাক্তার বললেন স্ট্রেস থেকে হচ্ছে, কিন্তু আমি জানি ওটা স্ট্রেস নয়। সেরে উঠতে বেশ কয়েক মাস লেগে গিয়েছিল। তবে ঘটনা শেষ করার আগে একটা কথা বলতে চাই। রাতে যদি কখনো আপনার পরিচিত কারো গলা শুনে দরজা খুলতে ইচ্ছা করে, একবার ভাববেন গলাটা কি সত্যিই পরিচিত নাকি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা আমাদের পাঠিয়েছেন আমাদের নাম না জানা বন্ধু। আমার ঘটনাটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। পরের ঘটনাটা অরিন্দম সেন, যিনি শিলিগুড়ি থেকে ঘটনাটা পাঠিয়েছেন। একটু বড় ঘটনা, স্পয়লার দেব না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 418 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার নাম অরিন্দম সেন। আমি পেশায় একজন সাংবাদিক। 15 বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন ঘটনা, লোককথা, অদ্ভুত রহস্য এবং মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কাজ করছি। অনেক গল্প শুনেছি, অনেক ঘটনার তদন্ত করেছি। অধিকাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত এমন কোনো ব্যাখ্যা পাওয়া গেছে যা অলৌকিক নয়, বরং মানুষের মনস্তত্ত্ব, কুসংস্কার কিংবা কাকতালীয় ঘটনার ফল। তাই কেউ যখন আমাকে ভূত, প্রেত বা অভিশাপের ঘটনা বলতো, আমি সাধারণত একটু হাসতাম। কিন্তু 2003 সালের জুন মাসে শিলিগুড়ির হাকিমপাড়ার একটা বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা আজও আমাকে নিশ্চিত করে বলতে দেয় না পৃথিবীতে এমন কিছু সত্যি আছে যার ব্যাখ্যা আমরা এখনো খুঁজে পাইনি। এই ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, আর সেই কারণেই আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে কখনো কখনো আমার মনে পড়ে যায় সেই সোনার হাটটির কথা আর সেই মেয়েটির কথা। কোন মেয়েটি বলবো। ঘটনার শুরু আমার এক পরিচিত মানুষের ফোন থেকে। সেদিন ছিল 18ই জুন। ডেটগুলো মনে আছে, কেননা ডায়েরি লেখার একটা বদ অভ্যেস আছে আমার। বিকেল তখন 5:30। শিলিগুড়ি শহরের মুখ সকাল থেকেই ভার, তবে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বাতাসে একটা ভারী আর্দ্রতা ছিল। আমি অফিসে বসে একটা প্রতিবেদন লিখছিলাম। হঠাৎ ফোনটা এলো। ফোন করেছিলেন আমার পুরনো বন্ধু দেবাশিস। উনি একজন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী। ফোন ধরতেই বললেন, তুই কি আজ সন্ধে একটু সময় দিতে পারবি? আমি জিজ্ঞাসা করলাম কেন? সে বলল, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে।
আমি হেসে বললাম, আবার কোনো ভূতের গল্প নাকি? ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর দেবাশিস বলল, যদি বলি আমিও ঠিক বুঝতে পারছি না তাহলে? আমি একটু অবাক হলাম, কারণ দেবাশিস আমার মতোই বাস্তববাদী মানুষ। সেদিন রাত 8টার দিকে আমি পৌঁছালাম হাকিমপাড়ার সেই বাড়িতে। সেন পরিবার, শিলিগুড়ির পুরনো বনেদি পরিবারগুলোর মধ্যে একটি, এবং অবশ্যই নামকরা। বাড়িটি বাইরে থেকে দেখলেই এখনো বোঝা যায় একসময় কত ঐশ্বর্য ছিল। উঁচু লোহার গেট, বড় উঠোন, লাল রঙের পুরনো দোতলা বাড়ি। ভেতরে ঢুকেই বুঝলাম কয়েকদিন আগেই এই বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে। রঙিন আলো খুলে নেওয়া হয়নি, দেওয়ালে ফুলের শুকনো মালা ঝুলছে, সব কিছুতেই সদ্য শেষ হওয়া উৎসবের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির পরিবেশে কোনো আনন্দ ছিল না, বরং এক ধরনের চাপা অস্বস্তি, যেন সবাই কোনো ভয়ঙ্কর খবরের অপেক্ষা করছেন। দেবাশিস আমাকে নিয়ে গেল ভেতরের বসার ঘরে। সেখানে বসেছিলেন পরিবারের কর্তা তপনবাবু, তার স্ত্রী, তার ছেলে অর্ণব, যার বিয়ে হয়েছিল মাত্র 10 দিন আগে। নববধূর নাম ছিল উর্মিলা। আমি যখন ঢুকলাম তখন লক্ষ্য করলাম অর্ণবের চোখের নিচে কালি। ছেলেটা যেন বেশ কয়েকদিন ঘুমোয়নি। প্রথমে কেউ কিছু বলতে চাইছিল না। অবশেষে তপন বাবুই শুরু করলেন। তিনি বললেন, আপনি সাংবাদিক, অনেক ঘটনা দেখেছেন, তাই আপনাকে ডেকেছি। আমি বললাম, সমস্যাটা কি? তিনি একবার স্ত্রীর দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, আমাদের পরিবারের একটা পুরনো হাড় আছে। ওই হাড় আমাদের বংশে প্রায় 150 বছর ধরে বংশানুক্রমে ছেলের বউরা পেয়ে আসছে। আমার ছেলের বউ উর্মিলাকে যখন এই হাড়টা পরানো হয়, সেদিন থেকেই সমস্যার শুরু। আমি মনে মনে বিরক্ত হলাম, কারণ কথাটা শুনেই মনে হচ্ছিল আবার কোনো কুসংস্কারের গল্প। কিন্তু এরপর যা শুনলাম সেটা আমার কৌতূহল জাগিয়ে দিল। উর্মিলা নাকি বিয়ের আগে সম্পূর্ণ স্বাভাবিক ছিল, হাসি খুশি, সুস্থ, শিক্ষিতা কলকাতার মেয়ে, কোনো মানসিক সমস্যার ইতিহাস নেই। কিন্তু বিয়ের দিন রাতে আচমকা বদলে যেতে শুরু করে সে। প্রথম ঘটনা ঘটে বিয়ের রাতেই। উর্মিলা নাকি মাঝরাতে ঘুম থেকে উঠে বসেছিল, চোখ খোলা, কিন্তু যেন কাউকেই দেখতে পাচ্ছে না। অর্ণব ভেবেছিল নতুন পরিবেশের কারণে অস্বস্তি হচ্ছে। সে উর্মিলাকে ডাকলে এসে উত্তর দেয়নি। প্রায় 3 মিনিট পর হঠাৎ সে স্বাভাবিক হয়ে যায়, কিছুই মনে ছিল না তার। পরদিন দুপুরে দ্বিতীয় ঘটনাটা ঘটে। উর্মিলা আচমকা হাতটা খুলে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু খুলতে গিয়ে অদ্ভুত আচরণ শুরু করে। বারবার বলছিল, ওটা গরম, ওটা গরম, আমার গলা পুড়ে যাচ্ছে। অথচ হাতটি স্পর্শ করে সবাই দেখেছে সেটা একেবারে স্বাভাবিক, আর গরমটা হবেই বা কোথা থেকে। তৃতীয় ঘটনাটা ঘটে চতুর্থ দিনে, আর সেই কারণেই আমাকে ডাকা হয়েছিল সেই বাড়িতে। কারণ ঘটনাটা শুধু পরিবারের সদস্যরা নয়, বাইরের লোকেরাও দেখেছিল। সেদিন রাতে বাড়ির এক গৃহকর্মী রান্নাঘর থেকে ফেরার সময় শুনতে পান কারোর গয়নার ঝনঝন শব্দ, খুব ধীর কিন্তু নিয়মিত। শব্দটা আসছিল এক পুরনো কাঠের বাক্সের ভেতর থেকে। তপনবাবু বললেন, আওয়াজটা আসছিল উর্মিলার ঘর থেকে, সেই ঘরেই হাতটা রাখা। আমি তখনও পুরো বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিলাম না, ভাবছিলাম হয়তো অতিরঞ্জিত বর্ণনা। কিন্তু ঠিক তখনই তপনবাবু বললেন, আপনি নিজে হাতটা দেখতে চান? আমি বললাম, অবশ্যই। আমাকে দোতলার ঘরে নিয়ে যাওয়ার আগে তপনবাবু বললেন, অদ্ভুত ব্যাপারটা কি জানেন? আমাদের বাড়ির গৃহকর্মী রান্নাঘর থেকে ফেরার সময় উর্মিলার ঘর থেকে গয়নার শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখে উর্মিলা করিডোর দিয়ে হেঁটে এসে তার ঘরে ঢুকছে। তার মানে তার ঘরে তো কেউ ছিলই না। আমার ছেলে কাজের জন্য বাইরে গিয়েছিল, তাহলে ফাঁকা ঘরে গয়নার শব্দ হবে কিভাবে? এরপর তপনবাবু আমাকে নিয়ে দোতলার ঘরে উঠে এলেন। উর্মিলার ঘর। তপনবাবুর স্ত্রী উর্মিলার আলমারি থেকে একটা বড় সেগুন কাঠের কালো বাক্স বার করে খাটে রাখলেন। বাক্স খুলতেই প্রথমবার হারটা দেখলাম। সত্যি বলতে কি, এত সুন্দর হার আমি জীবনে দেখিনি। পুরনো দিনের ডিজাইন, অসাধারণ সূক্ষ্ম কারুকাজ,
মাঝখানে কয়েকটা গাঢ় লাল পাথর বসানো। পাথরগুলো রুবি হতে পারে, কিন্তু অদ্ভুতভাবে আলো পড়লে সেগুলো মাঝে মাঝে কালো দেখাচ্ছিল। আমি হাটটার দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই একটা বিষয় খেয়াল করলাম, ঘরে কোনো এসি ছিল না। জুন মাসের গরম, তবুও সেই ঘরের আশেপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা। আমি হাটটা ছুঁয়ে দেখলাম, অস্বাভাবিক ঠান্ডা। ধাতু ঠান্ডা হওয়া স্বাভাবিক, কিন্তু এতটা? দেবাশিসও পাশে দাঁড়িয়েছিল। আমি কিছু বলার আগেই সে ফিসফিস করে বলল, তুইও টের পাচ্ছিস ঘরে একটা কেমন ঠান্ডা ভাব? আমি ওকে চুপ করতে বললাম। সেই সময় প্রথমবার মনে হলো বিষয়টা হয়তো শুধু কুসংস্কার নয়। ঠিক তখনই করিডোরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল, কারোর দৌড়ে আসার শব্দ। পরক্ষণেই দরজা খুলে গেল। অর্ণব, মুখ ফ্যাকাশে, শ্বাস দ্রুত। সে প্রায় চিৎকার করে বলল, উর্মিলা আবার শুরু করেছে। আমরা সবাই ছুটে নিচে নামলাম। নিচের ঘরে গিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটা আজও আমি ভুলতে পারিনি। উর্মিলা বসার ঘরের মাঝখানে দাঁড়িয়ে, তার চোখ খোলা, কিন্তু চোখের দৃষ্টি যেন অন্য কোথাও। মুখে কোনো অভিব্যক্তি নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে খুব ধীরে ধীরে এমন এক ভাষায় কথা বলছিল যা সেখানে উপস্থিত কেউ বুঝতে পারছিল না। তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল একই সঙ্গে দুজন মানুষ কথা বলছে। একটি নারী কণ্ঠ, আরেকটিও নারীর, কিন্তু তার বয়স সামান্য বেশি। আমি দাঁড়িয়ে শুনছিলাম, শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল, কারণ শব্দগুলো কোনো পরিচিত ভাষা নয়। কিন্তু তবুও মনে হচ্ছিল এগুলোর মধ্যে অদ্ভুত এক ছন্দ আছে। হঠাৎ উর্মিলা মাথা ঘুরিয়ে সোজা আমার দিকে তাকালো। তারপর এমন একটা বাক্য বলল যেটা পরবর্তীতে এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছিল। সে বলেছিল, ওটা ফিরিয়ে দাও, ওটা আমার। উর্মিলার মুখ থেকে বেরিয়ে আসা সেই কথাটা, ওটা ফিরিয়ে দাও, ওটা আমার, শুনে ঘরের সবাই যেন বরফের মতো জমে গিয়েছিল। আমি এখনো স্পষ্ট মনে করতে পারি, সেদিন বসার ঘরের দেওয়ালে টাঙানো ঘড়িতে সময় ছিল রাত 9:17। দূরে কোথাও মেঘ ডাকছিল, আর ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে আমার মনে হচ্ছিল সে যেন আমাদের দিকে তাকিয়ে নেই। তার চোখ দুটো খোলা ছিল ঠিকই, কিন্তু দৃষ্টিটা যেন ঘরের ভেতর দিয়ে আরো অনেক অনেক দূরে কোথাও চলে গিয়েছিল। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল আর চিৎকার করে বলল, উর্মিলা। কিন্তু উর্মিলা কোনো উত্তর দিল না। তবে সে আবার বলল, ওটা আমার, ওটা আমার। তারপর হঠাৎ করেই শরীরটা তার কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ একটা ঝাঁকুনি দিল। পরের মুহূর্তে এসে মেঝেতে লুটিয়ে পড়ে। আমরা সবাই দৌড়ে গেলাম। দেখলাম উর্মিলা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু নিঃশ্বাস স্বাভাবিক। জ্ঞান ফেরার পর ওর মুখের অভিব্যক্তি দেখে মনে হলো উর্মিলা কিছুই জানে না। আমি জিজ্ঞাসা করলাম, উর্মিলা দেবী, আপনার কিছু মনে আছে? সে অবাক হয়ে তাকালো আর বলল, কি মনে থাকবে? আমি বললাম, আপনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন। সে বলল, কি কথা? আমি বললাম, আপনি বলছিলেন হাতটা আপনার। উর্মিলা ভ্রু কুঁচকে তাকালো, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, না তো, আমি তো কিছু বলিনি। ঘরের ভেতর অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি অনেকবার এমন ঘটনা দেখেছি যেখানে মানুষ হিস্টেরিয়া, স্লিপ ডিসঅর্ডার কিংবা মানসিক চাপে অদ্ভুত আচরণ করে, কিন্তু এখানে একটা বিষয় আমাকে ভাবাচ্ছিল। উর্মিলা অভিনয় করছে বলে তো আমার মনে হচ্ছিল না। তার বিষয়টা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। সেদিন রাত প্রায় 10:30 পর্যন্ত আমি সেই বাড়িতে ছিলাম। বিদায় নেওয়ার আগে উর্মিলার সঙ্গে একান্তে কিছুক্ষণ কথা বলতে চেয়েছিলাম। তার ঘরে বসে আমি তার কাছে জানতে চাইলাম যে বিয়ের পর থেকে সে কি কি অনুভব করে। প্রথমে সে ইতস্তত করছিল, তারপর সে বলতে শুরু করলো, আপনি হয়তো বিশ্বাস করবেন না, হাতটা আমার কাছে থাকলে মনে হয় কেউ খুব কাছ থেকে আমাকে দেখছে। আমি চুপ করে শুনছিলাম তার কথা। সে বলে চলল, আর যখন ওই হাতটা গলায় পড়ি মনে হয় আমি একা নই, আমার ভেতরে অন্য কেউ রয়েছে।
আমার বুকের ভেতর একটা হালকা চাপ অনুভূত হলো, কারণ মেয়েটি কথাগুলো বলছিল সম্পূর্ণ শান্তভাবে। কোনো নাটকীয়তা ছিল না, কোনো অতিরঞ্জন ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, কাউকে দেখতে পান? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, না, শুধু মনে হয় কেউ আছে। বাড়ি থেকে বেরোবার সময় তপন বাবুকে আমি একটা কথা বললাম, আপনাদের বাড়ির ইতিহাস সম্বন্ধে কার কাছ থেকে জানা যাবে? তপন বাবু বললেন, আমি জানতাম আপনি এমন কিছু বলবেন। এই সম্বন্ধে নৃপেন রায় আপনাকে সাহায্য করতে পারে। নৃপেন রায় ছিলেন সেন বাড়ির নায়েব মশাই। বড়লোক বাড়িতে বংশানুক্রমে এরকম নায়েব মশাই থাকতেন। তবে এখন এরকম ব্যবস্থা নেই, কিন্তু এই নৃপেন বাবু সেন পরিবারের খরচ, হিসেব, হালখাতা সব কিছু দেখাশোনা করেন। এবং সাংবাদিক হিসেবে এরম একজন লোকের সাথে কথা বলা বেশ আমার জন্য একটা অভিজ্ঞতা হবে বলাই বাহুল্য। নৃপেন বাবুর বয়স প্রায় 85। তার সঙ্গে কথা বলেছিলাম দুদিন পর। তিনি আমাকে বলেছিলেন, 1880-র দশকে সেন পরিবারের এক পূর্বপুরুষ ছিলেন জগদীশচন্দ্র সেন। তখন তিনি ব্যবসার কাজে নিয়মিত দার্জিলিং, কালিম্পং এবং ভুটান সীমান্ত এলাকায় যাতায়াত করতেন। একটা পুরনো নথিতে উল্লেখ ছিল, তিনি এক পাহাড়ি জমিদার পরিবারের কাছ থেকে কিছু মূল্যবান গয়না কিনেছিলেন। সেই গয়নাগুলোর মধ্যে ছিল একটি সোনার হাড়। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, সেনবাবুদের বাড়িতে এই সোনার হাড়টাই কি সেটা? নৃপেনবাবু মাথা নাড়লেন আর বললেন, নিঃসন্দেহে এটাই সেই হাড়, তবে হাড়টির পূর্বতন মালিকের মৃত্যুর বিষয় অস্পষ্টতা ছিল। তবে আমি যেটুকু জানি, প্রায় 150 বছর আগে পাহাড়ের পাদদেশে এক ধনী পরিবারের মেয়ে ছিল, নাম চন্দ্রাবতী। সেই নাকি ছিল এই হাড়টির মালিক। চন্দ্রাবতীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের আগের সপ্তাহে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর কয়েকদিন পরে তার দেহ পাওয়া যায় একটি শুকনো ঝর্ণার ধারে। মৃত্যুর কারণ কখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কেউ বলেছিল খুন, কেউ বলেছিল আত্মহত্যা, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মেয়েটির গলা থেকে হাড়টি উধাও ছিল। আমি তখনও সবকিছুকে কাকতালীয় বলেই ভাবছিলাম। সেই দিন বিকেলেই আবার সেনবাড়ি থেকে ফোন এলো। অর্ণবের কণ্ঠস্বর কাঁপছিল। সে আমাকে বলল, দাদা, আপনি একটু আসতে পারবেন? আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বলল, আপনি আসুন, প্লিজ আসুন, তারপরেই দেখাবো। আমি ওদের বাড়িতে গিয়ে প্রথমেই যেটা অনুভব করলাম, বুঝতে পারলাম সবাই বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। অর্ণব একটা ছোট্ট ভয়েস রেকর্ডার বার করে বলল, এটা শুনুন। সে একটা ভয়েস রেকর্ডিং চালালো। রেকর্ডিংটা নাকি দুপুরে হয়েছিল। উর্মিলা তখন ঘুমোচ্ছিল। অর্ণব তখন পাশের ঘরে ছিল। হঠাৎ সে ফিস ফিস শব্দ শুনতে পায়। প্রথমে ভেবেছিল উর্মিলা ফোনে কথা বলছে, কিন্তু ঘরে ঢুকে দেখে উর্মিলা ঘুমিয়ে, তবুও শব্দ আসছে। অর্ণব ভয় পেয়ে সেই রেকর্ডারটা চালু করে। সেই রেকর্ডার থেকে একটা শব্দ ভেসে আসছে, ফিরিয়ে দাও আমার জিনিস, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার জিনিস, ফিরিয়ে দাও। আমার হাতের তালু ঠান্ডা হয়ে গেল। রেকর্ডিং শেষ। ঘরের মধ্যে কেউ কথা বলছিল না। নজর গেল ঘরের এক কোণে রাখা সেই সেগুন কাঠের বাক্সটার ওপর, যেটার মধ্যে সেই হাড়টা থাকে। দেখলাম বাক্সের ধাতব তালার ওপর ক্ষুদ্র ক্ষুদ্র জলের ফোঁটা জমেছে, যেন কোনো ঠান্ডা জিনিসের গায়ে ঘনীভবন হচ্ছে। আমি সবাইকে ঘর থেকে বেরোতে বললাম। সবাই ঘর খালি করে দিল। আমি সেই বাক্সটার কাছে গিয়ে দাঁড়ালাম। আমার বুকের ভেতর ধুকপুকানি হচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি বাক্সটার সামনে দাঁড়িয়ে আছি। তারপর আমি সেদিক থেকে যেই মুহূর্তে মুখ ঘুরিয়েছি, হঠাৎ একটা ঠুং ঠাং শব্দ। কেউ যেন বাক্সের ভেতর থেকে সেই হাড়টা নাড়ছে। আমি হাত বাড়িয়ে বাক্সে স্পর্শ করলাম। ঠিক তখনই আমার মাথার ভেতর দিয়ে যেন একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। আর এক ঝলকের জন্যে আমি একজন অচেনা যুবতীর অবয়ব দেখতে পেলাম। লাল রঙের শাড়ি, অস্বাভাবিক ফ্যাকাশে মুখ। তার দৃষ্টি স্থির হয়ে আছে সেই বাক্সের ওপরে। পরের মুহূর্তেই সেই অবয়বটা কর্পূরের মতো মিলিয়ে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে 2 পা পিছিয়ে এলাম।
নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে যা দেখেছি সেটা ভুল। সেই দিন আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে ডায়েরিতে লিখছিলাম, হঠাৎ অর্ণবের আবার ফোন এলো। ফোন ধরতেই শুনলাম ওর গলা কাঁপছে। রাত তখন প্রায় 2টো। আমি বললাম, কি হয়েছে, এত রাতে জেগে কেন? সে বলল তার ক্যামেরায় নাকি কিছু ধরা পড়েছে, সেটা সে দেখাতে চায় আমাকে। আমি বললাম কাল এসে দেখব, কিন্তু সে বলল সে আমার বাড়িতে গাড়ি পাঠাচ্ছে আজ রাতেই আসতে। রাত প্রায় 3টের সময় আমি সেন বাড়িতে পৌঁছলাম। অর্ণব আমার জন্য গাড়ি পাঠিয়েছিল। বাড়ির ভেতরে ঢুকেই বুঝলাম পরিস্থিতি আগের থেকে অনেক খারাপ। তপনবাবুর স্ত্রী কাঁদছেন, গৃহকর্মীরা সবাই চলে গেছে। দোতলার করিডোরে 2জন আত্মীয় দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছেন। অর্ণব আমাকে সরাসরি তার ঘরে নিয়ে গেল। তারপর সে তার ল্যাপটপে একটা সিসিটিভি ফুটেজ দেখালো। ফুটেজটা রাত 1:43 ক্যামেরাটি দোতলার করিডোরে লাগানো। উর্মিলার ঘরের বাইরের অংশ এবং পুরো করিডোরটা দেখা যাচ্ছে। ভিডিও চলতে শুরু করলো। প্রথমে সব স্বাভাবিক, ফাঁকা করিডোর, ম্লান নাইট ল্যাম্প, কোনো শব্দ নেই। ঠিক 1:47 একটা ঘটনা ঘটল। উর্মিলার ঘরের দরজার নিচের ফাঁক দিয়ে যেন কুয়াশার মতো কিছু একটা বেরিয়ে এলো। আমি ভিডিও থামাতে বললাম। ফ্রেম ধরে ধরে দেখলাম এটা তো কোনো ধোঁয়া নয়, আলোর প্রতিফলনও নয়, কেমন একটা অদ্ভুত জিনিস। ধোঁয়া তো নয়, বরং যেন খুব পাতলা আধা স্বচ্ছ কোনো আবছা ছায়া। আরো অদ্ভুত ব্যাপার, ওই ছায়াটা ধীরে ধীরে করিডোরের অন্য প্রান্তে এগিয়ে গেল, তারপর ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে গেল। অর্ণব ফিস ফিস করে বলল, এর 5 মিনিট পর উর্মিলা ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে। সেই ভিডিও আমরা দেখতে পাই। অর্ণব বলে, আমি তখন ঘরেই ছিলাম। আমি উর্মিলাকে দরজা খুলে দিই এবং ও ঘুমের ঘোরেই ঘর থেকে বেরিয়ে করিডোরের এক প্রান্তে গিয়ে দেয়ালের সামনে দাঁড়িয়ে যায়। পুরোটাই আমি ফুটেজে দেখতে পাই। পরের দিন আমি অমিয় মুখোপাধ্যায় বলে একজন আধ্যাত্মিক গবেষককে তপনবাবুর বাড়িতে নিয়ে আসি। প্রত্যেকে তাকে তান্ত্রিক বলেই ডাকতেন, কিন্তু আমি তান্ত্রিক শব্দটা ব্যবহার করছি না, কারণ লোকটিও নিজেকে গবেষকই বলতেন। তার বয়স প্রায় 65-র কাছাকাছি। শান্ত স্বভাবের মানুষ। আমার সঙ্গে ওনার যখন প্রথম আলাপ হয়েছিল মোটেও অলৌকিক বিদ্যার চর্চাকারী বলে মনে হয়নি, আর বুজরুকি কথাবার্তা তার একেবারেই ছিল না। তিনি সেন বাড়িতে এসে দীর্ঘক্ষণ কিছু না বলে শুধু পর্যবেক্ষণ করলেন। তারপর ধীরে বললেন, এই গয়নাটির সঙ্গে কোনো অসমাপ্ত ইতিহাস জড়িয়ে আছে। সেই গয়নাটি দেখার পর তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি জানেন এই হাড়ে থাকা এই লাল পাথরগুলি আসলে কি? তপনবাবু বললেন, রুবি হবে। অমিয়বাবু মাথা নাড়লেন, বললেন, না। তিনি আরো যোগ করলেন, পুরনো পাহাড়ি অঞ্চলে এগুলোকে স্মৃতি পাথর বলা হতো। আমরা সবাই চুপ। অমিয়বাবু ব্যাখ্যা করলেন, কিছু অঞ্চলে বিশ্বাস ছিল যে কোনো বিশেষ বস্তুতে কারো প্রবল আবেগ, ক্রোধ বা অপূর্ণ ইচ্ছা দীর্ঘ দিন ধরে থেকে যেতে পারে। আমি তখনও সংশয়ী, কিন্তু অমিয়বাবুর পরের কথাটা আমাকে ভাবিয়ে তুলল। তিনি বললেন, যদি সত্যি এমন কিছু থেকে থাকে তবে সেটা গয়নাটার মধ্যে নয়। যে মানুষটা গয়নাটাকে নিজের অস্তিত্বের অংশ মনে করত, তার স্মৃতির মধ্যে। অমিয়বাবু আমাকে বললেন, আজ রাতে এই বাড়িতে থাকার ব্যবস্থা করা যাবে? তপনবাবু সম্মতি দিলেন, আর আমি আর অমিয়বাবু সেই রাতে সেন বাড়িতেই থেকে গেলাম। তবে সেই রাতেই যে এমন কিছু ঘটবে সেটা আমরা তখনও জানতাম না। হঠাৎ রাত 1:38 বাড়ির ভেতর থেকে প্রচণ্ড চিৎকার শোনা গেল। সবাই ছুটে গেলাম উর্মিলার ঘরের দিকে। ঘরে ঢুকে আমরা যে দৃশ্য দেখলাম সেটা কোনো দিনও ভুলব না। উর্মিলা বিছানার উপর দাঁড়িয়ে, চুল এলোমেলো, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ সেই চোখে আমি উর্মিলাকে দেখতে পাচ্ছিলাম না। সে এমন এক ভাষায় কথা বলছিল যা কেউ বুঝতে পারছিল না। অমিয়বাবু আচমকা চমকে উঠলেন। তিনি ফিসফিস করে বললেন,
এটা খুব পুরনো পাহাড়ি উপভাষা। তপনবাবু অবাক। তিনি বললেন, আপনি বুঝতে পারছেন? অমিয়বাবু বললেন, সব নয়, কিন্তু কিছু শব্দ চিনতে পারছি। কিন্তু অমিয়বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি একটা কাগজের মধ্যে কি সব লিখতে থাকলেন। ঘরের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে উঠল। হঠাৎ উর্মিলা বিছানা থেকে নেমে দৌড়ে বেরিয়ে গেল তার ঘর থেকে। সবাই তার পেছনে ছুটল, কিন্তু সে বেশি দূরে যেতে পারল না। সে উঠোনের মাঝখানে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে এসে শুইয়ে দেওয়া হয়। তারপর অমিয়বাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, আমার কাজ হয়ে গেছে বলে তিনি যে কাগজটায় কিছু লিখছিলেন সেটা আমাকে দেখালেন। সেখানে একটা জায়গার উল্লেখ করা ছিল, তবে সেই জায়গার নাম আমি বলতে পারবো না। অমিয়বাবু তপনবাবুকে বললেন, যে ঠিকানার কথা আমি এই কাগজে লিখেছি, এই ঠিকানা আপনার বৌমার মধ্যে থাকা এক অতৃপ্ত প্রেতাত্মাই আমাকে বলেছে। আর এই হার তাকে ফিরিয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তপনবাবু সেই সময় অমিয়বাবুকে বললেন, এত বছর ধরে এই হার আমাদের বংশে আছে, কারোর তো কিছু হয়নি, তাহলে ওরই হলো কেন? সেই অতৃপ্ত প্রেতাত্মা উর্মিলাকেই ভর করলো কেন? অমিয়বাবু বললেন, এর উত্তর আমার কাছে নেই, তবে যদি আপনার বৌমাকে বাঁচাতে চান তাহলে এই হার আমার লেখা ঠিকানায় ফেরত দিয়ে আসুন। হাড়ের মায়া করবেন না, প্রাণের কাছে এই হাড়ের দাম কিছুই নয়। সেন পরিবারের সবাই মিলে অমিয়বাবুর লেখা ঠিকানায় গিয়ে সেই হাড় ফিরিয়ে দিয়ে এসেছিলেন। আমি জানতে পেরেছিলাম সেই হাড় সত্যিই ছিল চন্দ্রাবতীর, যেই চন্দ্রাবতীর কথা নৃপেন রায় আমাকে বলেছিলেন। সেন বাড়ির সবাই সেই হাড় ফেরত দিতে গিয়ে জানতে পেরেছিলেন যে চন্দ্রাবতীর মৃতদেহ তো পাওয়া যায়নি, তবে সেই হাড় এদিক ওদিক হাত বদল হতে হতে সেন পরিবারের পূর্বপুরুষ জগদীশচন্দ্র সেনের হাতে এসে পড়ে। আর আজ তপনবাবুর বৌমা অর্ণবের স্ত্রী উর্মিলার কাছে। হয়তো চন্দ্রাবতীর অতৃপ্ত প্রেতাত্মাই উর্মিলার ওপর ভর করে তার হাড় ফিরিয়ে দিতে বলে। হয়তো চন্দ্রাবতীর পরিবারের লোকের কাছে সেই হাড় ফিরিয়ে দিলে চন্দ্রাবতীর অতৃপ্ত প্রেতাত্মা শান্ত হবে। আর হয়েছিলও তাই। সেই হাড় ফিরিয়ে দেওয়ার পর উর্মিলার ঘরের সেই ঠান্ডা ভাব কমে যায়, সেই অশুভ ছায়াটাও বিদায় নেয়। সেনবাড়ির সাথে আমার এখনো পরিচিতি আছে, মাঝে মাঝে আসা যাওয়াও আছে। উর্মিলা এখন হাসি খুশি, অর্ণব নিশ্চিন্ত। তাদের একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। সেন বাড়িতে এখন সব কিছুই স্বাভাবিক। অমিয়বাবুকে তপনবাবু যথেষ্ট পারিশ্রমিক দিয়ে পুরস্কৃত করেছিলেন, কেননা তিনিই তো তার বৌমার প্রাণ বাঁচিয়েছেন। আর অমিয়বাবুকে যেহেতু আমি নিয়ে এসেছিলাম, আমার প্রতিও তিনি কৃতজ্ঞতা স্বীকার করতে ভোলেননি। কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন সেটা নাইবা বললাম। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। অরিন্দম সেন আমাদেরকে পাঠিয়েছে, দুর্দান্ত একটা ঘটনা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে ভালো লাগলো। ফার্স্ট ঘটনাটা একটু ছোট, দ্বিতীয় ঘটনাটা একটু বড়, তবে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এই দুটো ঘটনার মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, আরোহী বুবু, নবনীতা দে, শেখ ইসমাইল, আকাশ খাটুয়া লিখেছে অনেকদিন শরীর খারাপ তাই আসতে পারিনি রাজদা, আজ অনেকদিন পর এলাম, সব ভিডিওগুলো দেখবো যেগুলো দেখিনি আমি আকাশ। কমেন্ট করেছে সুদেশনা সিনহার রয়, লিখেছে আজকের ঘটনাগুলো দুর্দান্ত ছিল দাদা। কমেন্ট করেছে সমীর সরকার, অমিতা ঠাকুর, শান্তার দুনিয়া লিখেছে হায় রাজদা ভাই, আমিও চলে এলাম 416 নম্বর এপিসোডের তোমার মুখে ভয়ঙ্কর ঘটনা শোনার জন্যে। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি।
কমেন্ট করেছে টিনা আচারিয়া, সুব্রত সিনহা, সানি সর্দার। রিজুজ লাইভ লিখেছে রাজদা দুটো ঘটনাই দারুণ, অভূতপূর্ব। পাহাড়ে এমন অনেক রহস্য লুকিয়ে থাকে, তাই তো পাহাড়ের লোকেরা সন্ধ্যের পর তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে নিজেদের ঘরে ঢুকে যায় আর বের হয় না। স্পেশালি এটা দার্জিলিং আর কার্শিয়ং এর পুরনো কালচার। যত ট্যুরিস্ট হোক, হোমস্টে, রিসোর্ট, যেখানেই লোক থাকুক না কেন, বলাই থাকে রাতে যেন না বের হয়। কমেন্ট করেছে রুমি রয়, লিখেছে ঘটনা খুব ভালো হবে জানি, তাই আগেই লাইক দিয়ে দিয়েছি বিকজ ইটস ফ্রম উন্মেষ দা। ওনার প্রতিটা ঘটনাই ফ্যান্টাস্টিক হয় আর রাজদা তোমার মুখে সেটা আরো ভালো হয়ে যায়। প্রেতপক্ষের দীর্ঘায়ু কামনা করি, প্রেতপক্ষ যেখানে স্বাভাবিক একটি বিভ্রম। এই সব কটা কমেন্টই এসছিল কবর পাহারা দেওয়া কুকুর আর মৃতদেহ খাওয়া জিনের ঘটনা প্রেতপক্ষের 416 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।